বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে ঢাকা টু আখাউড়া লং মার্চ চলছে। সকালে নয়াপল্টনে লং মার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে এ দেশের দেশপ্রেমিক জনতা। ভারত এখন গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার সম্মুখীন বলেও মন্তব্য করেন রিজভী। আবু সাইদ উপর রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা টু আখাউড়া লং মার্চে অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই লং মার্চ। আমাদের স্পষ্ট হুঙ্কার যে ভারত তার নিজের সার্বভৌমত্ব নিয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের আগ্রাসনের প্রতিবাদে আমাদের এই হুঙ্কার। বাংলাদেশ কোনো ফেসিবাদকে আশ্রয় দিবে না। ভারত যদি কোনো ফেসিবাদকে আশ্রয় দেয়, সে আশ্রয়ের বিরুদ্ধে বাংলাদেশে আশ্রয় দিবে। বাংলাদেশকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে ধরনের হুমকি আসছে, এটি কোনো ক্রমেই কাম্য নয়। আমরা আশা করব ভারত তার জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করবে। দেশের প্রতিটি নাগরিক এক হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং তারা যেন আমাদের দেশে আগ্রাসন করতে না পারে, বিশ্ববাসীর কাছে আমরা জানান দেব। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসকরা লেডি ফারাওকে 16 বছর ধরে ক্ষমতা রাখতে সমর্থন দিয়েছেন। আজ ভারত গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। লং মার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয়ভাবে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো, আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কোনো ধরনের শক্তি যেন এই দেশে আমাদের হস্তক্ষেপ করতে না পারে। ইন্ডিয়া যত ষড়যন্ত্র করুক, এই ষড়যন্ত্র কোনো সফল হবে না। ভারতের আধিপত্য যেন বাংলাদেশের ওপর কোনোভাবেই আগ্রাসন ফেলতে না পারে, আর সেই লক্ষ্যে বিএনপির এই লং মার্চ। তবে এই লং মার্চের ফলপ্রসূ কতটুকু গড়াবে তা হয়তো সময় বলে দেবে। পল্টন থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই বেশি, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি। আমরা চাই কিভাবে এটা কমিয়ে আনা যায়। সকালে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাগুলোর প্রাপ্য যে জায়গা সেটা যেন হয়। লক্ষ্য থাকবে পার্বত্য এলাকা থাকবে সবার ওপরে, পিছিয়ে থাকার তো প্রশ্নই আসে না। পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজের এলাকা নয়, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। মনকে ছোট রাখা যাবে না। সমতলের সঙ্গে ভেদাভেদ থাকলে সেটা দূর করতে হবে। অনেক অনিয়ম আছে, অনেক ভিন্নতা আছে। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই আছে, তো এখানে একটু অনিয়মের পরিমাণ বেশি। কাজে অনিয়মগুলোকে আমরা কিভাবে আনতে পারি, আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলার চেয়ারম্যান পদে থাকার জন্য, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে, আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে। আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। মনটাকে আগে আনতে হবে, মনটাকে নিয়ে আসলে সবকিছু সম্ভব।
বাংলাদেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না মন্তব্য করে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনের শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিগত সরকারের আমলে জামায়াত ইসলামীর ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়া জুলাই আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধ করেছে। শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। দেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না, জাতীয় স্বার্থে জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। তাদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ব্যর্থ করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। আমরা আশাবাদী, প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাআল্লাহ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। এই জন্যে আমরা দেশপ্রেমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে। আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে নরসিংদী থেকে লং মার্চের খবর জানাচ্ছেন প্রতিনিধি তৌহিদ হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে হামলার ঘটনায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে লং মার্চ তা বেলা 11টার দিকে নরসিংদী এসে পৌঁছেছে। এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা আছেন তারা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং সেক্রেটারিকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তারা এখানে এসে নেতাকর্মীদের সাথে কথা বলে আখাউড়ার দিকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে লং মার্চের মধ্যভাগ নরসিংদী জেলখানার মোড়ের দিকে রয়েছে। পিছনে প্রায় মাধবদী পর্যন্ত লং মার্চের গাড়িগুলো আছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক অন্যরা ইতিমধ্যে প্রায় ভৈরবের কাছাকাছি চলে গেছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়া পথিমধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে যেসব নেতাকর্মীরা লং মার্চে অংশগ্রহণ করেছেন তাদের যে গাড়ি বহর আছে তা একে একে নরসিংদী অতিক্রম করছে। এখানকার যে নেতাকর্মীরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি ভারতে বাংলাদেশ হাই কমিশনে যে হামলা হয়েছে এই ব্যাপারে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা চায় ভারত এই আগ্রাসনের যে ঘটনা হাই কমিশনে ঘটেছে এখানে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করবে এই প্রত্যাশা করতেছেন এই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 10 কিলোমিটার ব্যাপী গাড়ি বহর এই লং মার্চে অংশগ্রহণ করেছে। আমরা এখন জানতে পেরেছি যে ভৈরবে একটি পথসভা করার কথা রয়েছে এবং সেই পথসভা শেষে লং মার্চটি আগরতলার উদ্দেশ্যে রওনা দিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তৌহিদুর রহমান, মাই টিভি, নরসিংদী। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ভারত যদি না ফেরত দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। তবে ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দিবে বলেও মন্তব্য করেন টবি ক্যাডম্যান। Is very much a new chapter and a chapter aimed towards justice, not retribution and not revenge. For that reason, the ICT Act has gone through some amendments with a view to ensuring that
international standards are maintained, the highest standards are maintained, and that any investigation, prosecution and trial will be transparent in accordance with the law and conducted by independent and impartial professionals. বরিশালের মুলাদিতে থামছে না নয়া ভাঙনি নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 200-রও বেশি ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি। অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে এলাকার শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে অচিরেই ভাঙন রোধে কাজ শুরু হবে জানিয়ে উপজেলা প্রশাসন। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশাল মুলাদির নয়া ভাঙনি নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের বহু মানুষ। গত কয়েকদিনের ভাঙনে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ পূর্ব কাজিরচর গ্রামের প্রায় 1.5 কিলোমিটার সড়ক ও 150 বছরের প্রাচীন মাজার নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েক শত ঘরের বাসিন্দারা তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আর গ্রাম দুইটা বিলীন হয়ে গেছে। আর মাজারের জন্য অনেক চেষ্টা করছি যে নদী ভাঙ্গলের জন্য, আর গোপনে গোপনে বালি উঠে যায় না। মানে হঠাৎ করে ভেঙে যাওয়ার পর আমার যাবার মতো স্থান নাই। আমাদের এখানে পরিবারগুলো সব সরে যাইতেছে, নদী ভাঙ্গলের কারণে ফসলের জমিগুলা নষ্ট হয়ে যাইতেছে। ভাঙন রোধে সরকারি কোনো পদক্ষেপ না থাকায় খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন নয়া ভাঙনি নদী পাড়ের মানুষ। নদী পাড়ের মানুষ বলছেন প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীদের অবাধে বালু উত্তোলনের ফলেই ভাঙন থামছে না। বালুর কারণে বালু নিতে আছে কাটিয়া, এর লাগি আমরা এখানে একটু সরকারি সাহায্য চাই। আমাদের জমি জমা সব ভাঙ্গে নিতে আছে, এর জন্য আমরা কোনো বরাদ্দ তা কিছু হয় না, সমাধানে যায় না, কেউ ফিরিয়ে আরে না। এই বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। ছোট প্রায় 100 মিটারের মতো ভাঙন শুরু হয়েছে, সেটা আমরা পরিদর্শন করেছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে এই বিষয়টি রিপোর্ট করেছি, তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার পেঁয়াজের বাম্পার ফলনে খুশি কৃষকরা। শীতকালীন সবজির পাশাপাশি নতুন ফসল হিসাবে পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন তারা। কৃষি বিভাগ বলছে পেঁয়াজ লাভজনক ফসল হওয়ায় পেঁয়াজ চাষে নতুন কৃষকরা এগিয়ে আসছে। আগামীতে আরও বাড়বে এই চাষির সংখ্যা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশে পেঁয়াজ ঘাটতি মোকাবেলায় যখন আমদানিতে ঝুঁকছে ব্যবসায়ীরা, তখন ব্রাহ্মণবাড়িয়ায় কম খরচ ও স্বল্প পরিশ্রমে অনেকেই পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছে। শীতকালীন সবজির পাশাপাশি নতুন ফসল হিসেবে পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা। পেঁয়াজের আবাদ বৃদ্ধি করতে এবছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের প্রণোদনা ও পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমদানি নির্ভরশীল না হয়ে দেশে আমরা নিজেরা চাষ করতে পারি, চাষাবাদ করতে পারি, এজন্য সরকার অনেক হেল্প সহায়তা আমাদেরকে করতেছে। আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের গুণগত মান ভালো ও সংরক্ষণও করা যাবে অনেক দিন। বাজারে পেঁয়াজের দাম প্রত্যাশামতো হওয়ায় খুশি চাষিরাও। আগে আমি অন্য সবজি চাষ করতাম, এখন অফিস থেকে হরামেশ দিছে পেঁয়াজ করার জন্য পেঁয়াজ করতেছি, পেঁয়াজ করে লাভবান হয়েছি। 2 কার্নিকে পেঁয়াজ করছি, ফলন খুব ভালো, বাম্পার ফলন খুব ভালো হয়েছে, ভবিষ্যতে আরো বেশি করব। পেঁয়াজ চাষে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইতিমধ্যে কৃষকদেরকে পেঁয়াজের উপরও বিভিন্ন ভর্তুকি এবং প্রণোদনা দিয়ে যাচ্ছে এবং আশেপাশে কৃষকরা এটা দেখে বেশ উদ্বুদ্ধ হয়েছে। সামনের বছরগুলোতেও কিন্তু এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আমাদের বিদেশ নির্ভরতা কিছুটা হলে কমবে। সামনের বছরগুলোতে আমরা চেষ্টা করব গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের এরিয়া বৃদ্ধি করতে। এবছর জেলায় 355 হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে গেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। আশঙ্কাজনক অবস্থায়
থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। ভোর 4টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সাথে সাথে ঘটনাস্থলে কিন্তু আবুল কালাম নামে এক শ্রমিক মারা যায়। যদিও এই ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে রাতভর ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে। রাতে মাছ নদীতে 70টি যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট বড় 4টি ফেরি, ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেক যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীদের। ঘাট কর্তৃপক্ষ জানায় ঘন কুয়াশার কারণে গতকাল সন্ধ্যা থেকে 3টি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 11টার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। রাত 12:30টার দিকে ফেরি চলাচলে চ্যানেলের বিকন বাতি ও মাইকিং পয়েন্টে কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে 3টি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিইসির কর্তৃপক্ষ। তবে সকাল 9টার পর আবারও ফেরি চলাচল শুরু হয়।